ডিবেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইনফোসিসের সাম্প্রতিক পারফরম্যান্স রিপোর্টের গভীরে যাব এবং তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৌশল নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করব। হ্যাঁ, আর আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন থাকছে। ইনফোসিস এআই নিয়ে যা বলছে, যা দাবি করছে, তা কি তাদের ব্যবসাকে সত্যি আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে, নাকি এটা একটা দারুণ মার্কেটিং কৌশল যা দিয়ে তারা বাজারের এই হাইপটাকে কাজে লাগাতে চাইছে? একদম। আর আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু ইনফোসিসের অর্থবছর ২৬-এর দ্বিতীয় কোয়ার্টারের পারফরম্যান্স রিপোর্টের ওপর ভিত্তি করেই হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমার অবস্থানটা বেশ পরিষ্কার। আমি মনে করি ইনফোসিস শুধু কথার কথা বলছে না, তারা ভেতরে ভেতরে একটা শক্তিশালী এআই পরিকাঠামো তৈরি করছে যা তাদের ভবিষ্যতের প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে। বিশেষ করে তাদের এআই উদ্যোগগুলো থেকে ব্যবসায়িক সাফল্য ঠিক কতটা আসছে, সেই স্বচ্ছতার অভাবটা আমার কাছে চোখে পড়ার মতো। দেখুন, ইনফোসিস যে শুধু এআই নিয়ে আলোচনা করছে না, তার প্রমাণ তো তাদের কাজের পরিধি। তাদের হাতে এখন প্রায় ২৫০০-এর বেশি জেনারেটিভ এআই প্রজেক্ট আর ২০০-র বেশি এজেন্টিক এআই প্রজেক্ট আছে। আর এই এজেন্টিক এআই কিন্তু সাধারণ চ্যাটবট নয়, এগুলো এমন সিস্টেম যা মানুষের সাহায্য ছাড়াই নিজে থেকে কাজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হলো তারা নিজেদের কাজেই এআই ব্যবহার করে একটা অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। তাদের ডেভেলপাররা ২.৫ কোটি লাইনের বেশি কোড জেনারেট করেছে এআই দিয়ে, যা কাজের গতিকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর ইনভয়েস অটোমেশনের মাধ্যমে তারা $৫০ মিলিয়ন অতিরিক্ত ক্যাশ ফ্লো বের করে এনেছে। এটা তো নিজেদের সক্ষমতার একটা জ্বলজ্যান্ত প্রমাণ, তাই না? এর উপরে রয়েছে তাদের টোপাস প্ল্যাটফর্ম আর ৪টি বিশেষায়িত স্মল ল্যাঙ্গুয়েজ মডেল। আর এই সব কিছুকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের একটা নতুন মডেলও আছে, ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার। সব মিলিয়ে যুক্তরাজ্যের এনএচএসের সাথে $১.৬ বিলিয়ন যে বিশাল চুক্তিটা তারা করেছে, যেখানে এআই একটা বড় অংশ, সেটা তো তাদের বাণিজ্যিক গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পয়েন্টগুলো তো শুনলাম, কিন্তু আমার কাছে ছবিটা ঠিক এতটা পরিষ্কার লাগছে না। আপনি যে বড় বড় সংখ্যার কথা বললেন, ২৫০০ প্রজেক্ট, ২০০ এজেন্ট, এগুলো শুনতে বেশ ভালো লাগে, মানছি। কিন্তু এটাই তো একটা ক্লাসিক টেক হাইপ চক্রের মতো শোনাচ্ছে। যখনই কোনো নতুন প্রযুক্তি আসে, কোম্পানিগুলো এরকম বড় সংখ্যা সামনে নিয়ে আসে। কিন্তু ব্যবসার আসল চালিকা শক্তি অর্থাৎ রাজস্বের কথা জিজ্ঞাসা করলেই ম্যানেজমেন্ট বলছে তারা সঠিক সময়ে জানাবে। একজন বিনিয়োগকারীর জন্য এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ। আর আপনি অভ্যন্তরীণ সাফল্যের যে উদাহরণ দিলেন, সেটাও আকর্ষণীয়। কিন্তু নিজেদের খরচ কমানো আর ক্লায়েন্টের জন্য নতুন ভ্যালু তৈরি করা কি এক জিনিস? তাদের নিজেদের ইনভয়েস প্রসেস উন্নত করা এক কথা, আর একজন ক্লায়েন্টের পুরো সাপ্লাই চেইন বদলে দেওয়া তো সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার। রিপোর্টের ক্লায়েন্ট উদাহরণগুলো বেশ অস্পষ্ট। যেমন একটা টেলিকম কোম্পানির জন্য অ্যাডভান্সড ইন্টেলিজেন্স যোগ করা, এর মানেটা ঠিক কী? এখন তো প্রায় সব কোম্পানিই এটা করছে। তাহলে ইনফোসিসের বিশেষত্বটা কোথায়? আর রিপোর্টের একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাদের বড় ডিলগুলোর মূল চালিকা শক্তি এখনও খরচ কমানো আর ভেন্ডর একত্রীকরণ। এটা তো সেই চিরাচরিত আইটি পরিষেবারই গল্প, অত্যাধুনিক এআই রূপান্তরের নয়। আপনি স্বচ্ছতার অভাবের যে বিষয়টা তুললেন, সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু এটাকে অন্যভাবেও তো দেখা যায়, তাই না? রাজস্বের পরিমাণ এখনই প্রকাশ না করাটা একটা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। বাজারটা এখনও একদম নতুন, আর এই মুহূর্তে প্রতিযোগীদের কাছে নিজেদের সব কার্ড দেখিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ম্যানেজমেন্ট কিন্তু বলেছে যে তারা ভেতরে ভেতরে সব হিসাব রাখছে। আমার মনে হয় এই মুহূর্তে সংখ্যা দিয়ে বিচার করার চেয়ে তাদের সক্ষমতা তৈরির দিকে নজর দেওয়া উচিত। যখন একটা কোম্পানি শুধুমাত্র অন্যের প্রযুক্তি ব্যবহার না করে ব্যাংকিং বা সাইবার সিকিউরিটির মতো খাতের জন্য নিজেদের স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা এসএলএম তৈরি করতে বিনিয়োগ করে, তখন বোঝা যায় তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। আমি দুঃখিত, কিন্তু সঠিক সময় বা কৌশলগত সিদ্ধান্তের মতো কথাগুলো আমার কাছে একটু ফাঁপা শোনায়। বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা অপরিহার্য। এর আড়ালে একটা সহজ সম্ভাবনাও তো থাকতে পারে, আর তা হল এআই থেকে আসা রাজস্ব এখনও এতটাই নগণ্য যে সেটা প্রকাশ করলে তাদের এই বড় বড় দাবির সাথে মিলবে না।
যদি এআই সত্যিই তাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে তাহলে সেই তথ্য গোপন রাখার কোনো যৌক্তিক কারণ আমার চোখে পড়ছে না, বিশেষ করে যখন অ্যাকসেঞ্চার বা টিসিএসের মতো প্রতিযোগীরা এই বিষয়ে আরও বেশি খোলামেলা হওয়ার চেষ্টা করছে। ইনফোসিস নিজেদেরকে এআই ট্রান্সফরমেশন লিডার হিসেবে ব্র্যান্ডিং করছে, তাই তাদের ওপর প্রমাণের দায়টাও তো অনেক বেশি। ঠিক আছে, তাহলে চলুন অভ্যন্তরীণ সাফল্যের বিষয়টাতে ফেরা যাক। আপনি বলছিলেন যে অভ্যন্তরীণ সাফল্য আর ক্লায়েন্টের জন্য তৈরি করা মূল্য এক নয়। আমি এখানে আপনার সাথে ঠিক একমত নই। অভ্যন্তরীণ সাফল্য হল সক্ষমতার সেরা প্রমাণ, যাকে বলে প্রুফ পয়েন্ট। এটা অনেকটা রেস্টুরেন্টের শেফের নিজের রান্না খাওয়ার মতো। যখন একটা কোম্পানি নিজেদের কাজের পদ্ধতি এআই দিয়ে বদলে ফেলে, তখন ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করাটা অনেক সহজ হয়। আচ্ছা, যখন তারা ইনভয়েস অটোমেশন করে $50 মিলিয়ন ক্যাশফ্লো বের করতে পারে, তখন একজন ক্লায়েন্টের সিএফও সহজেই বুঝতে পারে যে ইনফোসিস শুধু কথার কথা বলছে না। আর এই বিশ্বাসকে ক্লায়েন্টের বাস্তব সমাধানে পরিণত করার জন্যই তাদের নতুন এফডিই বা ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার মডেলটা তৈরি করা হয়েছে। এর মূল ধারণাটাই হল ইনফোসিসের ইঞ্জিনিয়াররা আর দূর থেকে কাজ করবে না, বরং ক্লায়েন্টের অফিসে তাদের টিমের অংশ হয়ে সমস্যার সমাধান করবে। এতে ক্লায়েন্টের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সমাধান তৈরি করা নিশ্চিত হয়। ধারণাটা চমৎকার, কিন্তু বাস্তবে এর প্রতিফলন কোথায়? নিজেদের জন্য $50 মিলিয়ন ক্যাশ ফ্লো বের করা একটা বড় ব্যাপার, আমি মানছি, কিন্তু ক্লায়েন্টরা কি একই রকম পরিমাপযোগ্য সুবিধা পাচ্ছে? রিপোর্টের ক্লায়েন্ট উদাহরণগুলোতে ডলারের অঙ্কে সাফল্যের কথা তো খুব কমই বলা হয়েছে। যেমন একটা লজিস্টিক্স কোম্পানির জন্য বছরে $8 মিলিয়ন সাশ্রয়ের কথা বলা হয়েছে। ইনফোসিসের মতো একটা বিলিয়ন ডলারের কোম্পানির জন্য এটা কি যথেষ্ট প্রভাবশালী কোনো কেস স্টাডি? কিন্তু শুরুটা তো। তাদের বেশিরভাগ উদাহরণই দক্ষতা বৃদ্ধি বা অভিজ্ঞতা উন্নত করার মতো, মানে গুণগত বিবরণের মধ্যে আটকে আছে। যেখানে সুনির্দিষ্ট আর্থিক প্রভাবের প্রমাণ এত কম, সেখানে এই দাবিগুলোকে বিপণনের অংশ বলেই মনে হয়। আর এই $8 মিলিয়ন সাশ্রয় কি শুধুমাত্র এআই এর জন্য হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো প্রক্রিয়াগত উন্নতিও ছিল? এই বিষয়গুলো তো একদমই পরিষ্কার নয়। আমার মনে হয় আপনি টোপাজ প্ল্যাটফর্মের শক্তিটাকে ঠিকমতো ধরছেন না। টোপাজ শুধু একটা প্ল্যাটফর্ম নয়, এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। এর মধ্যে সার্ভিস, সমাধান আর 22টা নির্দিষ্ট ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা ব্লুপ্রিন্ট রয়েছে। আর তাদের নিজস্ব এসএলএম বা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সব কাজের জন্য তো আর চ্যাটজিপিটির মতো বিশাল মডেলের দরকার হয় না, তাই না? যেমন শুধু একটা ব্যাংকের জালিয়াতি ধরার কাজের জন্য একটা ছোট বিশেষায়িত মডেল অনেক বেশি কার্যকর, দ্রুত এবং সস্তাও হতে পারে। ইনফোসিস ঠিক এটাই করছে। তারা ব্যাংকিং, আইটি অপারেশন, সাইবার সিকিউরিটির মতো নির্দিষ্ট কাজের জন্য মডেল তৈরি করছে। এটাই তাদের অন্যদের থেকে আলাদা করার একটা বড় চেষ্টা। কিন্তু বাজারের দিকে তাকালে দেখবেন প্রত্যেক বড় আইটি পরিষেবা প্রদানকারী সংস্থারই নিজস্ব এআই প্ল্যাটফর্ম আর কাঠামো রয়েছে। অ্যাকসেঞ্চারের লাইট হাউস, টিসিএসের ইগনিও, সবাই তো একই দাবি করছে। প্রশ্নটা হল, ইনফোসিসের টোপাজ বা তাদের 400রও বেশি এজেন্ট কি এমন কোনো সমস্যার সমাধান করছে যা অন্যরা পারছে না? এর আসল ইউনিকনেসটা কোথায়? আর রিপোর্টের মধ্যেই দেখুন একটা মজার স্ববিরোধিতা আছে। তারা তাদের পলি ডেলিভারি এআই মডেলের কথা বেশ গর্ব করে বলছে। এর মানে হল ক্লায়েন্ট কোনো একটি নির্দিষ্ট প্রযুক্তি বা ভেন্ডারের ওপর নির্ভরশীল থাকবে না, একদম, বরং গুগল, মাইক্রোসফট বা অন্য কোনো কোম্পানির প্রযুক্তি থেকে সেরাটা বেছে নিতে পারবে। আমার প্রশ্ন হল, যদি তাদের নিজেদের প্ল্যাটফর্ম আর মডেলগুলো সত্যি এতটা অনন্য আর শক্তিশালী হয়, তাহলে তারা ক্লায়েন্টকে অন্য ভেন্ডারের প্রযুক্তি ব্যবহারের রাস্তা খুলে দিচ্ছে কেন? এটা কি তাদের নিজেদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থার অভাব প্রকাশ করে না? আপনার যুক্তিটা আকর্ষণীয়, তবে আমি বিষয়টাকে দুর্বলতা হিসেবে দেখছি না, বরং বুদ্ধিমত্তার পরিচয় হিসেবে দেখছি। আজকের মাল্টি ক্লাউড আর মাল্টিভেন্ডর পরিবেশে কোনো ক্লায়েন্টই একটা নির্দিষ্ট প্রযুক্তিতে আটকে থাকতে চায় না। পলি ডেলিভারি মডেল ক্লায়েন্টকে সেই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি দেয়। এটা প্রমাণ করে যে ইনফোসিস ক্লায়েন্টের স্বার্থকে নিজের প্রযুক্তির প্রচারের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এটা একটা পরিণত কোম্পানির লক্ষণ। এবার বড় ডিলগুলোর প্রসঙ্গে আসি। এনএচএসের সাথে $1.6 বিলিয়ন চুক্তিটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। ম্যানেজমেন্ট এটাকে আ কমপ্লিট ট্রান্সফরমেশন বা একটি সম্পূর্ণ রূপান্তর হিসেবে বর্ণনা করেছে এবং নিশ্চিত করেছে যে এআই এর একটি বড় অংশ।
এটা তো সরাসরি প্রমাণ করে যে এনএইচএস-এর মতো বড় এবং সংবেদনশীল প্রতিষ্ঠান তাদের এআই সক্ষমতার উপর ভরসা রাখছে। এমএইচএস বেল্টের বৈধ আমি অস্বীকার করছি না, কিন্তু রিপোর্টের অন্য একটা অংশ আমাদের মাথায় রাখতে হবে। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে বড় ডিলগুলোর ভাস্ট মেজরিটি বা সিংহভাগেই খরচ কমানো, ভেন্ডর একত্রীকরণ আর দক্ষতার জন্য এআই ব্যবহারের উপর কেন্দ্র করে। এই শব্দগুলো শুনলেই তো সেই পুরনো আইটি আউটসোর্সিং মডেলের কথা মনে পড়ে যায়, কিন্তু যেখানে এআইকে শুধুমাত্র দক্ষতা বাড়ানোর একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে, ব্যবসার মূল চালিকা শক্তি হিসেবে নয়। এনএইচএস ডিলটাকে আ কমপ্লিট ট্রান্সফরমেশন বলা হলেও এর ভেতরের চালিকা শক্তিটা কি তা কিন্তু বিস্তারিত বলা নেই। এটা কি মূলত পুরনো সিস্টেমগুলোকে সচল রাখার খরচ কমানোর জন্য, নাকি এআই ব্যবহার করে রোগীর ডায়াগনোসিস বা চিকিৎসার জন্য নতুন কোনো পদ্ধতি তৈরি করার জন্য? যদি মূল উদ্দেশ্য খরচ কমানোই হয়, তবে সেটাকে একটা সত্যিকারের এআই চালিত রূপান্তর বলাটা কি একটু বাড়াবাড়ি নয়? এটা তো অনেকটা পুরনো হয়, নতুন বোতলে এআই এর লেবেল লাগিয়ে দেওয়ার মতো। কিন্তু আজকের বাজারের বাস্তবতা তো এটাই। ক্লায়েন্টরা খরচ কমাতেই চাইছে, আর সেই খরচ কমানোর প্রক্রিয়ায় এআইকে একটা অপরিহার্য অংশ হিসেবে জুড়ে দেওয়াটাই তো স্মার্ট কৌশল। আপনি এনএইচএস-এর মতো একটা প্রতিষ্ঠানের কথা ভাবুন। সেখানে এআই ব্যবহার করে যদি পেশেন্ট রিপোর্টিং, বেড অ্যালোকেশন বা রুটিন প্রশাসনিক কাজগুলোকে স্বয়ংক্রিয় করা যায়, তবে তার লক্ষ লক্ষ পাউন্ড সাশ্রয় করতে পারে। আর সেই সাশ্রয় হওয়ার টাকাটা সরাসরি রোগীর সেবার মান উন্নত করতে ডাক্তার বা নার্স নিয়োগে ব্যবহার করা যেতে পারে। এটাই তো রূপান্তর। রূপান্তরের মানে তো শুধু নতুন অ্যাপ তৈরি করা নয়, একটা বিশাল সিস্টেমকে আরও কার্যকর করে তোলা ও একটা বিরাট রূপান্তর। ইনফোসিস ক্লায়েন্টের বর্তমান চাহিদা পূরণ করে ভবিষ্যতের আরও বড় কাজের দরজা খুলে দিচ্ছে। আপনার এই কৌশলগত দিকটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের মূল প্রশ্নটা ছিল, এটা সত্যিকারের রূপান্তর নাকি বিপণনের চমক? যদি বেশিরভাগ কাজই খরচ কমানোকে কেন্দ্র করে হয়, তাহলে নিজেদেরকে এআই ট্রান্সফরমেশন লিডার হিসেবে ব্র্যান্ডিং করাটা বিপণনের দিকেই বেশি ইঙ্গিত করে। রূপান্তর মানে হল ব্যবসার মডেল পরিবর্তন করা, নতুন রাজস্বের উৎস তৈরি করা। শুধুমাত্র পরিচালন দক্ষতা বাড়ানোকে রূপান্তর বলা যায় কিনা সেটা একটা প্রশ্ন। আমার মনে হয় ইনফোসিস এই মুহূর্তে যা করছে তা হল তাদের বিদ্যমান পরিষেবাগুলোকে এআই দিয়ে উন্নত করছে। এটা নিঃসন্দেহে মূল্যবান এবং প্রয়োজনীয়, কিন্তু এটা সেই আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণ করে না যা তারা তাদের রিপোর্ট এবং বিনিয়োগকারীদের কাছে প্রচার করছে। পরিশেষে আমার অবস্থান হল, ইনফোসিস যে একটি শক্তিশালী এআই ভিত্তি তৈরি করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের অভ্যন্তরীণ মেট্রিক্স, টোপাজের মতো বিশেষায়িত প্ল্যাটফর্ম, নিজস্ব এসএলএম তৈরি করার মতো উদ্যোগ এবং এনএইচএস-এর মতো বিশাল চুক্তি, এই সব কিছুই প্রমাণ করে তারা সঠিক পথে বিনিয়োগ করছে। হ্যাঁ, রাজস্বের পরিসংখ্যান এখনও অপ্রকাশিত, ঠিক আছে, কিন্তু তাদের দীর্ঘমেয়াদী কৌশল একটি সত্যিকারের রূপান্তরের দিকে ইঙ্গিত দেয়। তারা শুধু বর্তমানে চাহিদা মেটাচ্ছে না, ভবিষ্যতের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। আর আমার সারসংক্ষেপ হল, ইনফোসিসের এআই উদ্যোগগুলো নিঃসন্দেহে উচ্চাভিলাষী, কিন্তু এর বাণিজ্যিক সাফল্য এখনও প্রমাণিত নয়। রাজস্বের স্বচ্ছতার অভাব, ক্লায়েন্টের জন্য তৈরি করা মূল্যের অস্পষ্ট উদাহরণ এবং বড় ডিলগুলোর প্রকৃতি, সবকিছু মিলিয়ে আমার মনে হয় তাদের কৌশল এখনও বিপণনের পর্যায় থেকে পুরোপুরি বেরিয়ে এসে একটি প্রমাণিত ব্যবসায়িক মডেলে পরিণত হতে পারেনি। তাদের প্রযুক্তিগত সক্ষমতা হয়তো আছে, কিন্তু এই সক্ষমতা কিভাবে টেকসই এবং লাভজনক ব্যবসায় রূপান্তরিত হচ্ছে সেই নক্কর প্রমাণ এখন অনুপস্থিত। এটা স্পষ্ট যে ইনফোসিসের এআই কৌশল নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির সুযোগ রয়েছে। একদিকে যেমন রয়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা আর পরিকাঠামোগত বিনিয়োগের শক্ত প্রমাণ, তেমনি অন্যদিকে রয়েছে এর বাণিজ্যিক কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে বেশ কিছু যৌক্তিক প্রশ্ন। ঠিক তাই, আসল পরীক্ষাটা হবে আগামী কয়েকটা কোয়ার্টারে। তখন দেখা যাবে তারা তাদের এই বড় প্রতিশ্রুতিগুলো কতটা পূরণ করতে পারে এবং তথ্যের স্বচ্ছতা কতটা বাড়াতে পারে। সেই দিকেই আমাদের নজর রাখতে হবে।